তাজা লাল শাক 10 টাকা আটি, নিয়ে যান নিয়ে যান। আমার জমির সবজি, পুঁই শাক পালং শাক সব আছে। আলী কাকা কেমন আছেন? আরে তুহিন বাবা যে, আয় বাবা আয়। আছি, সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালোই আছি। এই বুড়ো বয়সে আর কেমন থাকবো, কোমরের ব্যথাটা বেড়েছে আর চোখেও কম দেখি। তুই কেমন আছিস? তোর খবর কি? আর বৌমা কেমন আছে? অনেকদিন দেখি না তো। এই তো চলে যাচ্ছে কাকা। আপনাদের বৌমাই তো পাঠালো, বলেছে টাটকা সবজি দিতে। কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, মুখে নাকি একদম রুচি নেই। সে কি, শরীর ভালো নেই কেন? কোনো চিন্তা ভাবনা করছে নাকি? আজকালকার মেয়েদের তো আবার ভাবনার শেষ নেই। চিন্তা করিস না বাবা, আমি সেরা সবজি দিচ্ছি। কি কি লাগবে বল, আজ ভোরে জমি থেকে সব তুলে এনেছি, একেবারে টাটকা। আপনি আমাকে কিছু ভালো টাটকা সবজি দিবেন, যা দেখে আপনার বৌমা খুশি হবে। এই নে বাবা, সব ভালো দিকে দিয়েছি। তা বৌমাকে একবার হেকিম সাহেবের কাছে নিয়ে যাস না কেন? আমাদের গ্রামের শেষ মাথায় যে হেকিম সাহেব বসেন, শুনেছি তার খুব নাম ডাক। কত মানুষের যে কত বড় বড় রোগ সেরেছে তার হাতে। অনেক চেষ্টা করেছি কাকা, হেকিম কবিরাজ ডাক্তার কিচ্ছু বাকি রাখিনি। যেখানে যে বলেছে সেখানে ছুটে গেছি, কিন্তু কোনো লাভ হয়নি। কপালে যা লেখা আছে তা তো আর বদলানো যায় না। মন খারাপ করিস না বাবা, হতাশ হতে নেই। যিনি দিয়েছেন তিনি সব ঠিক করে দেবেন। বিশ্বাস রাখ, দেখবেন সৃষ্টিকর্তা একদিন ঠিক মুখ তুলে তাকাবেন। জানি কাকা, সেই বিশ্বাসেই তো বেঁচে আছি। তা কত হলো আপনার? বেশি না, তুই 50 টাকা দে বাবা। বৌমার জন্য নিয়ে যাচ্ছিস, লাভ করবো না। ভালো করে রান্না করতে বলবি, দেখবি রুচি ফিরে আসবে। আর হ্যাঁ, বৌমাকে চিন্তা করতে মানা করবি। সব রোগের আসল ওষুধ হলো মনের শান্তি। আচ্ছা কাকা, আসি তাহলে, ভালো থাকবেন। আয় বাবা, সাবধানে থাকিস। ওই দেখো আরিফ ভাই, তুহিন আসছে। আজকেও দেরি, মহাজনের ঝাড়ি নিঘাত কপালে লেখা আছে। রতন, তুই সবসময় পিছনে লাগিস কেন? ওর পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর। কি আরে ভাই, রতন অনেকক্ষণ যাবত এসেছো নাকি? আর বলিস না, সেই কখন থেকে তোর জন্য বসে আছি। ভাবলাম চাটা একসঙ্গেই খাবো। তা আজ তো দেরি কেন? বউয়ের সঙ্গে ঝগড়া করে এসেছিস নাকি? মুখটা তো শুকনো আমের মতো লাগছে। ধুর, তোর মুখে আর ভালো কথা নেই। সকালে বাজার করতে হয়েছিল, ঘরে কিছুই ছিল না, তাই দেরি হয়ে গেল। বস, চা খা, মাথাটা ঠান্ডা কর। ভাবির শরীর ভালো তো? আর বলো না আরিফ ভাই, শরীর হয়তো ভালো, কিন্তু মনটা একদম ভালো নেই। দিন দিন কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে, সারাক্ষণ কি যেন ভাবে, একা একা বসে থাকে, কথাও বলতে চায় না। আমার খুব ভয় হয়। বউদের ওসব রাগ আছে, বেশি পাত্তা দিবি না। দুদিন পর দেখবি সব ঠিক হয়ে গেছে। আমাদের ঘরের বউ তো সারাদিন খিটখিট করতেই থাকে, আমি তো কানেই তুলি না। তোর সাথে ওর তুলনা চলে না রতন, তুই ওর কষ্টটা বুঝবি না। তোর তো ঘরে ছেলে মেয়ে আছে, সংসার ভরা। যার নেই তার বুকের ভেতরটা যে কেমন করে সেটা তুই কি বুঝবি? আহা, আমি আবার কি বললাম? আমি তো এমনি বলছিলাম। ভাই তোহিন, মন খারাপ করিস না, চা খা। আরিফ ভাই, মাঝে মাঝে মনে হয় কি জানো, এই জীবনটা রেখে আর লাভ নেই। এত খেটেও যদি শান্তি না পাই, তাহলে কি হবে বেঁচে থেকে? এসব অলক্ষণে কথা বলিস না তো। ধৈর্য ধর ভাই, সৃষ্টিকর্তা পরীক্ষা নিচ্ছেন, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের গ্রামের আকাশকে দেখতি না? বিয়ের 15 বছর পর তার সন্তান হয়েছে। হতাশ হতে নেই। হ্যাঁ, তবে সে তো মাজারে গিয়ে মাথা কুটেছিল। অনেক কবিরাজের ওষুধ খেয়ে তারপর নাকি ফল পেয়েছে। তুইও সব করে দেখতে পারিস। কি যে বলো না, ওসব আমি বিশ্বাস করি না। যা হওয়ার এমনি হবে। চল চল, দেরি হয়ে গেলে মহাজন ঝাড়ি দেবে। আর কথা বলার সময় নেই, যা হওয়ার পরে দেখা যাবে। এখন চল। রিনা, ও রিনা, কোথায় গেলে? দরজা খোলো। এসে গেছো? এত দেরি হলো আজ? হ্যাঁ, কাজ একটু বেশি ছিল। আর হ্যাঁ, একটা ভালো খবর আছে। কি খবর? আমাদের পাশের পাড়ার আমেনা আপা, আকাশ ভাইয়ের বউ, তার নাকি খুব সুন্দর একটা ছেলে হয়েছে। কি বলছো? সত্যি? আমি না আবার বাবু হয়েছে? কত বছর পর হলো? হ্যাঁ, প্রায় 15 বছর পর। আর আমি তোমাকে মিথ্যে কথা বলবো কেন বলো তো? আরিফ ভাই আজ খবরটা দিল। চলো না, আমরা একবার দেখে আসি। আজ বিকেলেই চলো, আমার আর তর সইছে না। একবার শুধু চোখের দেখা দেখে চলে আসবো। আজকে? এত তাড়া কিসের? কাল সকালে যাব। খালি হাতে তো আর যাওয়া যায় না। কাল সকালে কিছু মিষ্টি কিনে নিয়ে যাব।
না না, আমি আজকেই যাব। মিষ্টি কাল কিনে দিও। আমি শুধু বাবুটাকে একবার দেখতে চাই। আমার খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত করে যখন বলছো, তোমাকে তো আর না বলতে পারি না। চলো খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নেই, তারপর বিকেলের দিকে যাব। এখন শান্ত হও। সত্যি তো? ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত পারছি। আমিনা আপা, বাড়িতে আছেন নাকি? আরে তুহিন ভাই যে, এতদিন পর কি মনে করে? ভেতরে আসুন। আসুন ভাই, বসুন। ভাবি, তুমিও বসো। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আর বাবু কেমন আছে? এই তো সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো আছে। বাবু ঘুমাচ্ছে, আমি ওকে নিয়ে আসছি। কি সুন্দর হয়েছে, একেবারে চাঁদের টুকরো। আমরা আপা, ছেলে তো দেখতে পুরো আপনার মতো হয়েছে। একই রকম নাক, চোখ। ঠিক বলেছ রিনা। আপা, আকাশ ভাই কই? তাকে তো দেখছি না। আপনার ভাই তো খুশিতে আত্মহারা। সেই সকাল থেকে সারা পাড়ায় মিষ্টি বিলোচ্ছে। এই এলো বলে। আপনারা বসুন। আপা, আমি কি ওকে একটু কোলে নিতে পারি, যদি আপনার কোনো অসুবিধা না হয়? আরে অসুবিধা কিসের? অবশ্যই পারো ভাবি। নাও, সাবধানে নাও। হাই হাই, এ কি সর্বনাশ! আমি না, এ কি করেছো তুমি? এই অপয়া 8 কোটি মেয়ের কোলে আমার সোনার নাতিকে তুলে দিয়েছো। ওর অলক্ষণে নজর লাগলে আমার নাতির কি হবে? নিজের তো কোল খালি, অন্যের কোলও খালি করতে এসেছিস নাকি? মা, আপনি কিসব বলছেন? উনি আমাদের মেহমান, এভাবে বলতে নেই। তুমি চুপ করো বৌমা, তুমি কিছুই বোঝো না। এদের ছায়াও খুব ভয়ঙ্কর। না বলছি আমার নাতিকে। তোর এত বড় সাহস, তুই একটা 8 কোটি মেয়ে হয়ে আমার বংশের প্রদীপকে কোলে নিস? খালাম্মা, আমরা তো শুধু... কোনো কথা শুনতে চাই না আমি। বেরো, বেরো আমার বাড়ি থেকে, এখনই বেরো। তোদের মতো অলক্ষণীদের মুখ দেখলে দিন খারাপ যায়। যা, দূর হ। রিনা, কেঁদো না। কান্না করে কোনো লাভ নেই, আমাদের পোড়া কপাল। আমার আর কিছু শোনার বা দেখার নেই। আমি অপমানের জন্য কাঁদছি না, আমি আমার পোড়া কপালের জন্য কাঁদছি। আমাদের কি সত্যিই কোনোদিন সন্তান হবে না? সারা জীবন কিভাবে লোকের কথা শুনে যেতে হবে আমাদের? এভাবে বলো না রিনা, যা ভাগ্যে নেই তা নিয়ে তো ভেবে কি লাভ? কিভাবে ভাববো না? যখন দেখি আমার বয়সী সবার কোলে ছেলে মেয়ে, তখন আমার বুকটা ফেটে যায়। ওইটুকু বাচ্চার কি দোষ ছিল? হঠাৎ ট্রেনার চোখ পড়ে গাছের গোড়ায়। আচ্ছা, ওটা কি? কোথায়? কি? ওই যে দেখো, গাছের গোড়ায় মাটির ভিতর থেকে কি যেন বেরিয়ে আছে। ও, ওটা তো একটা পুরনো ভাঙা পুতুল মনে হচ্ছে। কতকালের পুরনো কে জানে। ওসব দেখে কাজ নেই, বৃষ্টিটা একটু কমলে বাড়ি যাব। না, দেখো পুতুলটা কেমন একা একা পড়ে আছে। কেমন ভাবে আমাদেরকে তাকিয়ে আছে দেখো। মনে হচ্ছে ও আমাকে ডাকছে। কি আবল তাবল বলছো রিনা? মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? একটা ভাঙা বিশ্রী দেখতে পুতুল তোমাকে ডাকবে কেন? চলো এখান থেকে। না, আমি ওকে ফেলে রেখে যেতে পারবো না। ও খুব একা, ওর খুব কষ্ট। আমি ওকে আমার সাথে বাড়ি নিয়ে যাব। রিনা, পাগলামি করো না, এটা ভালো জিনিস নয়। দেখছো না কি ভয়ঙ্কর দেখতে? এক চোখ নেই, সারা গায়ে ফাটল। এটা কোনো অভিশপ্ত জিনিসও হতে পারে। এটাকে এখানে থাকতে দাও। না, আমি ওকে পেয়েছি, আমি ওকে নিয়ে যাবই। রিনা পরম মমতায় পুতুলটা মাটি থেকে তুলে নেয়। গায়ের কাদা মুছে সে পুতুলকে বুকের মধ্যে শিশুর মতো জড়িয়ে ধরে। তোমার যা ইচ্ছে করো, আমার আর কিছু বলার নেই। কি নাম রাখলে ওর? মনি, আমার মনি। কি সুন্দর নাম, তাই না? একটা কাঠের পুতুলের নাম দিয়েছো? রিনা, আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই। চলো ওটা বাইরে ফেলে দিয়ে আসি। খবরদার, আমার মনিকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। ও এখন থেকে এই ঘরেই থাকবে, আমার কাছে। গভীর রাতে তুহিনের ঘুম ভেঙে যায়। রিনা, রিনা, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কে যেন কথা বলছে, খুব আস্তে আস্তে ফিসফিস করে। কই, কিছু না তো। তুমি হয়তো ঝড়ের শব্দ শুনেছো, না হলে দুঃস্বপ্ন দেখছো। ঘুমাও তো, আমাকেও ঘুমাতে দাও। আমার সোনা, খিদে পেয়েছে? এই তো আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সবটা খাবে। লক্ষ্মী মেয়ে আমার।
রিনা, কার সাথে কথা বলছো? মনির সাথে। ওর খিদে পেয়েছে তাই ওকে খাওয়াচ্ছি। রিনা, ওটা একটা কাঠের পুতুল, ও খেতে পারে না। তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছ। তুমি বুঝবে না, ও আমার সব কথা বোঝে, আমার সব কষ্ট বোঝে। তোমরা কেউ যা বোঝো না ও সেটাও বোঝে। রিনা, রিনা, রান্নাঘরে কিসের গন্ধ? কিছু পুড়ছে নাকি? তুহিন রান্নাঘরে গিয়ে দেখে রিনা চুলার সামনে বসে আছে, তার করে পুতুলটা। চুলার আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু কোনো হাড়ি নেই। রিনা, কি করছো তুমি? কি পোড়াচ্ছ? সারা ঘরে বিশ্রী গন্ধ। মনির ঠান্ডা লেগেছে তাই ওর জন্য আগুন জ্বেলেছি। ওকে একটু সেক দিচ্ছি, ঠান্ডাটা কমে যাবে। এ কি বলছো তুমি? তোমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। এই পুতুলটা আমাদের সর্বনাশ ডেকে আনছে। আমি আর ওকে এই বাড়িতে রাখবো না। একদিন রিনা পুকুরে যেতেই তুহিন দ্রুত ঘর থেকে পুতুলটা নিয়ে জঙ্গলের দিকে ছুটে। আজ তোর শেষ দিন। আমার রিনাকে আমি তোর হাত থেকে বাঁচাবই। তুই আমার সংসারটা ধ্বংস করে দিয়েছিস, তোকে আমি শেষ করে দেবো। এটা এটা আবার এখানে কি করে এলো? আমি আমি না এটা জঙ্গলে পুঁতে দিয়ে এলাম। তুমি আমার মনিকে ফেলে এসেছিলে কেন? একা একা জঙ্গলের মধ্যে ওর খুব ভয় করছিল, ও কাঁদছিল, তাই আমি ওকে আবার নিয়ে এসেছি। তুমি আর কোনোদিন ওর গায়ে হাত দেবে না। রিনা, তুমি তুমি আর আমার সেই রিনা নেই। কে কে ডাকে? মিয়া ভাই, আমি তুহিন। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আরে তুহিন, আয় ভেতরে আয়। কি ব্যাপার, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? সব ভালো তো? না মিয়া ভাই, কিচ্ছু ভালো নেই। আমি খুব বড় বিপদে পড়েছি। আপনি গ্রামের সবচেয়ে পুরনো মানুষ, আপনি হয়তো আমাকে সাহায্য করতে পারবেন। কি হয়েছে খুলে বল। তুহিন প্রথম থেকে সব ঘটনা খুলে বলে। সর্বনাশ, তুই কোন অভিশাপকে ঘরে তুলেছিস? তার কোনো ধারণা আছে তোর? অভিশাপ মানে? ওটা তো শুধু একটা কাঠের পুতুল। না, ওটা শুধু কাঠের পুতুল নয়, ওটা একটা অতিরিক্ত আত্মার আবাস। ওটা একটা অভিশাপের বাক্স। আমি এই পুতুলের কাহিনী শুনেছি। কি কাহিনী মিয়া ভাই? আমাকে সব খুলে বলুন, আমি রিনাকে বাঁচাতে চাই। আজ থেকে অনেক বছর আগের কথা। এই গ্রামেরই এক মেয়ে ছিল আয়েশা। বিয়ে হয়েছিল বহুদিন, কিন্তু কোল ভরেনি। এই জন্যই শাশুড়ি, ননদ, এমনকি গ্রামের লোকজনও তাকে প্রতিনিয়ত খোঁটা দিত। একদিন সে পৌঁছে যায় এক যাযাবর সাধুর কাছে। কিন্তু সে শুধু সাধু ছিল না, ছিল এক ভয়ানক কালো শক্তির সাধক, এক শয়তান। সে বলে, তোর কোল ভরবে, তবে তার দাম দিতে হবে, ভয়ঙ্কর এক মূল্যে। কি মূল্য? সাধু বটগাছে সে ডাল কাটে, যেখানে গলায় দড়ি দিয়েছিল এক গর্ভবতী নারী। সেই ডাল দিয়ে বানায় একটা পুতুল। অমাবস্যা সেই আত্মাকে ডাকে আর কালো জাদু করে বন্দি করে পুতুলের ভেতর। বলেন কি? হ্যাঁ, সাধু আয়েশাকে বলে, এই পুতুলকে নিজের সন্তানের মতো স্নেহ মমতা দিয়ে লালন পালন করতে থাক। আয়েশা সেই ফাঁদে পা দেয়। সেই পুতুলটাকে বাড়ি নিয়ে গিয়ে ঠিক তার বউ রিনার মতোই তার সেবা যত্ন করতে শুরু করে। তারপর কি আশা সন্তান হয়েছিল? না, সৃষ্টিকর্তার উপরে কেউ হাত ঘোরাতে পারে না। কিন্তু কিছুদিন পর থেকে সে আরো উন্মাদ হয়ে যায়। সে দিনরাত পুতুলটার সাথে কথা বলতো, হাসতো, কাঁদতো। তার স্বামী বা অন্য কেউ পুতুলটাকে ছুঁতে গেলেই সে হিংস্র হয়ে উঠতো। তাহলে সে পাগল হয়ে গিয়েছিল? হ্যাঁ, সেই শোক আর হতাশা সে আর সহ্য করতে পারেনি। তার মনে হয়েছিল পুতুলটা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একদিন রাতে সে তার ঘুমন্ত স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তারপর ওই পুতুলটাকে বুকে জড়িয়ে ওই বটগাছের নিচে মরে পড়েছিল। মৃত্যুর পর গ্রামবাসীরা ভয়ে ওই পুতুলটাকে ওখানেই পুঁতে দেয়। সেই থেকে ওটা ওখানেই ছিল। তাহলে এখন রিনার কি হবে? ওই আত্মা কি রিনারও একই পরিণতি করবে? ওই আত্মাটা সন্তানহীনা নারীদের হতাশা আর কষ্টকে খাদ্য হিসাবে গ্রহণ করে। সে আশার লোভ দেখিয়ে ধীরে ধীরে তাদের পুরো সত্তাকে গ্রাস করে ফেলে। মিয়া ভাই, তাহলে আমি কি করব? আমি কিভাবে আমার রিনাকে বাঁচাবো? একটা উপায় বলুন। উপায় একটাই আছে, খুব কঠিন, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই। ওই পুতুলটাকে ধ্বংস করতে হবে। কিভাবে? আমি তো ওটাকে জঙ্গলে নিয়ে পুঁতে দিয়েছিলাম, ও নিজে নিজে আবার ফিরে এসেছে। সাধারণভাবে ওকে ধ্বংস করা যাবে না। ওকে ওই অভিশপ্ত বটগাছের কাঠ দিয়েই জ্বালাতে হবে। কিন্তু কাজটা করার সময় ওই অশুভ শক্তি তোকে সর্বশক্তি দিয়ে বাধা দেবে।
তোকে ভয় দেখাবে, তোর মনকে দুর্বল করার চেষ্টা করবে। তোকে খুব সাহসী হতে হবে। রিনার জন্য তোকে এই লড়াইটা করতেই হবে। তুহিন ফজলু মিয়ার কথা মতো সেই বটগাছ থেকে একটি ডাল ভাঙার চেষ্টা করলে কিছু রহস্যময় লতা পাতা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তুহিন সকল বাধা উপেক্ষা করে একটা ডাল সংগ্রহ করতে সমর্থ হয়। সেই কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে পুতুলটা পুড়িয়ে ফেলে, সাথে সাথে রিনা সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। আমি কোথায়? আমার কি হয়েছিল? মাথাটা খুব ভালো হয়ে আছে। তুমি বাড়িতেই আছো, তোমার খুব জ্বর এসেছিল, তাই 2 দিন ধরে প্রায় বেহুশ ছিলে। এখন কেমন লাগছে? একটু দুর্বল লাগছে। আমার শুধু মনে আছে আমরা আমিনা আপার বাড়ি থেকে খুব অপমানিত হয়ে ফিরছিলাম, তারপর আর কিছু মনে পড়ছে না। সবটা কেমন ধোঁয়াশা। আর কিছু মনে করার দরকারও নেই, যা হওয়ার হয়ে গেছে। দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আমি আর কোনোদিন সন্তানের জন্য আফসোস করব না। আমাদের কপালে হয়তো সন্তানের সুখ নেই, কিন্তু তুমি তো আমার পাশে আছো, এটাই আমার জন্য অনেক। আমার আর কিচ্ছু চাই না। আমার আর কিছু চাই না রিনা, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে।